আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফরমারের যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা দেখব। আপনি যদি ট্রান্সফরমারের ম্যাথগুলো করতে চান, শুরুতেই অবশ্যই আপনার ফর্মুলাগুলো জানা লাগবে। আপনি যদি এই ফর্মুলাগুলো না জানেন, আপনি পদে পদে প্রত্যেকটা ম্যাথ করতে গেলে সমস্যার সম্মুখীন হবেন। কারণ ট্রান্সফরমারের কিছু বেসিক ম্যাথ আছে যেগুলো আপনার থিওরিটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজগুলো উপলব্ধি করতে হেল্প করবে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ফর্মুলাগুলো দেখে আসি। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন। আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন। ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কীভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের 1 নম্বর ফর্মুলা হচ্ছে ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স কী জিনিস? ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে একটা ট্রান্সফরমারের যদি দুটো কয়েল থাকে, সাপোজ এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের ভিতর দিয়ে কারেন্ট পরিচালনা করলে এই কারেন্টের জন্য সেকেন্ডারি কয়েলের মধ্য দিয়ে আর প্রাইমারি কয়েলের মধ্য দিয়ে এক ধরনের ফ্লাক্স কাট করে। তো এই ফ্লাক্সের কারণে যে ভোল্টেজটা ইনডিউসড হয় ওটাকে আমরা বলি ইএমএফ, অর্থাৎ ইলেকট্রোমোটিভ ফোর্স। তো প্রাইমারি কয়েলের জন্য সেই ইলেকট্রোমোটিভ ফোর্সের ফর্মুলা হচ্ছে 4.44 NP/F/m, এবং সেকেন্ডারির জন্য কিন্তু সেম ফর্মুলা। তাহলে পার্থক্যটা কোথায়? এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পার্থক্য হচ্ছে টার্ন সংখ্যা, কারণ প্রাইমারি কয়েলের যে পাক সংখ্যা আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা কিন্তু সেম না। সো প্রাইমারি কয়েলের পাক সংখ্যা এনপি আর সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যা এনএস দ্বারা রিপ্রেজেন্টেশন আমরা করতেছি। আর এখানে এফ দ্বারা ফ্রিকোয়েন্সি বোঝায়, যেটা এই সোর্সের ফ্রিকোয়েন্সি মিন করে। আর ফাইএমটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই 2 কয়েলের মধ্যে দিয়ে কী পরিমাণ ফ্লাক্সটা ইনডিউস হচ্ছে সেই ফ্লাক্সকে বোঝাচ্ছি। 2 নম্বর সূত্রটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো প্রাইমারি সাইডের যে অ্যাপারেন্ট পাওয়ার সেটাকে আমরা নর্মালি বলি ইনপুট অ্যাপারেন্ট পাওয়ার, আর সেকেন্ডারি সাইডের যে অ্যাপারেন্ট পাওয়ার সেটাকে বলে আউটপুট পাওয়ার। 2 পাশের অ্যাপারেন্ট পাওয়ার কিন্তু সেম হবে, অর্থাৎ ট্রান্সফরমারের ক্ষেত্রে প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড যে সাইডেই আমরা কনসিডার করি না কেন, অ্যাপারেন্ট পাওয়ারের কোনো চেঞ্জ হবে না। তো অ্যাপারেন্ট পাওয়ারের নর্মাল ফর্মুলা হচ্ছে S = VI cos θ। প্রাইমারি সাইডের জন্য জাস্ট P দ্বারা রিপ্রেজেন্টেশন, আর সেকেন্ডারি সাইডের জন্য VS/IS রিপ্রেজেন্টেশনটা আসতেছে। 3 নম্বর হচ্ছে টার্ন রেশিও। টার্ন রেশিও বলতে প্রাইমারি সাইডের কয়েলের পাক সংখ্যা এবং সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার অনুপাতকে আমরা নর্মালি টার্ন রেশিও বলি। সো টার্ন রেশিও এ মানে দেখেন প্রাইমারি সাইডের কয়েলের টার্ন সংখ্যা আর সেকেন্ডারি সাইডের কয়েলের টার্ন সংখ্যা, এদের ভাগফল নিলেই আমরা টার্ন রেশিও পাবো। আর এই টার্ন সংখ্যার সাথে ভোল্টেজের রিলেশন সমানুপাতিক। দেখতেই পাচ্ছেন যে টার্ন সংখ্যা বাড়াইলে ভোল্টেজ বাড়ে। সো এই জন্য প্রাইমারি সাইডের টার্ন সংখ্যা প্রপোর্শনাল টু ভোল্টেজ। একই রকমভাবে সেকেন্ডারি সাইডের টার্ন সংখ্যা যেহেতু নিচে, ভোল্টেজও কিন্তু সেকেন্ডারি সাইডের নিচে। কিন্তু কারেন্টের সাথে টার্ন সংখ্যার রিলেশন জাস্ট অপোজিট, অর্থাৎ ইনভার্স প্রপোর্শনাল। সো দেখতেই পাচ্ছেন এখানে টার্ন সংখ্যা যখন বাড়বে প্রাইমারি সাইডের কারেন্ট সংখ্যা কমবে, এই জন্য নিচে আসে। সেকেন্ডারি সাইডের ক্ষেত্রে আর সেকেন্ডারি সাইডের কারেন্টের ক্ষেত্রে পরস্পর ইনভার্স রিলেশন। সো বোঝা যাচ্ছে যে টার্ন সংখ্যার সাথে ভোল্টেজের রিলেশন সমানুপাতিক, কিন্তু কারেন্টের রিলেশন ব্যস্তানুপাতিক। এখন আমরা দেখব এইটা হচ্ছে ট্রান্সফরমারের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট। যদি আমরা ট্রান্সফরমারের সেকেন্ডারি পোর্শনের কোনো এলিমেন্টকে, যেমন ইম্পিডেন্সকে যদি প্রাইমারি সাইডে কনভার্ট করে আনতে পারি, অর্থাৎ সেকেন্ডারি সাইডে যে লোডটা আছে বা ইম্পিডেন্সটা আছে সেটাকে যদি আমি প্রাইমারি সাইডে আনতে চাই, অবশ্যই এই ইম্পিডেন্সের সাথে এই স্কোয়ার গুণ দিতে হবে। বুঝতেই পারছেন যে সেকেন্ডারি সাইডের এই জেডটা হচ্ছে জেড লোড, এর সাথে দেখেন এই স্কোয়ার গুণ দিলে এইভাবে প্রাইমারি সাইডে আপনি এই জেড লোডটাকে লিখতে পারবেন, এবং তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি নিচে এখানে দেখাচ্ছি, দেখেন। সো এখন দেখতে পাচ্ছেন যে এই ট্রান্সফরমারটা কিন্তু নাই, পুরো জিনিসটাই এইটার সাথে কানেক্টেড হয়ে দেখেন একটা মাত্র সার্কিট চলে এসছে।
সো তার আগে অরিজিনাল যে ভ্যালুর সাথে এই স্কয়ার গুণ করছি। সিমিলার প্রসিডিউরে যদি সেকেন্ডারি সাইডের এই কপার যে ইম্পিডেন্স সেটা যদি আপনি প্রাইমারি সাইডে কনভার্ট করে আনতে চান, তাহলে RS প্লাস জে এক্স এস এর সাথে এই স্কয়ার গুণ দিলে চলে আসবে। অর্থাৎ মনে রাখবেন, প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড থেকে প্রাইমারি সাইডে আনতে গেলে এই স্কয়ার দুগুণ দিতে হবে। যদি উল্টা কাজটা করেন, যেমন প্রাইমারি সাইডের কোনো এলিমেন্টকে সেকেন্ডারি সাইডে নিতে যান, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন অপোজিট কাজ করতে হবে, অর্থাৎ এই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। সেটা আমি এখানে দেখাইনি অবশ্য। 3 নম্বর যে ফর্মুলাটা আসে সেটা হলো ভোল্টেজ রেগুলেশন। তো ভোল্টেজ রেগুলেশন বলতে কি বোঝায়? ভোল্টেজ রেগুলেশন বলতে বোঝায় নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের যে বিয়োগফল ডিফারেন্সটা, তাকে যদি ফুল লোডের ভোল্টেজ দিয়ে ভাগ করা হয় তখন আমরা তাদেরকে বলি ভোল্টেজ রেগুলেশন। অর্থাৎ ভোল্টেজ রেগুলেশনটা আসলে কি মিন করে? ভোল্টেজ রেগুলেশন মিন করে যে এই নো লোড ভোল্টেজ এবং ফুল লোডের মধ্যে ভোল্টেজ আসলে ডিফারেন্সটা কতটুকু। তার মানে ভোল্টেজ রেগুলেশন যত বেশি হবে তত বেশি পাওয়ার সিস্টেমের জন্য খারাপ। কারণ আমরা অলওয়েজ চাই যে নো লোড অবস্থার যে ভোল্টেজ ফুল লোড অবস্থার ভোল্টেজটা সেম থাকুক। যদি ভোল্টেজ রেগুলেশন বেশি হয় তার মানে ফুল লোড অবস্থার ভোল্টেজ কিন্তু কমে গেছে, আর ফুল লোড অবস্থার ভোল্টেজ মানে লোডের অ্যাক্রসের ভোল্টেজ কমে যাওয়া। তার মানে এই ভোল্টেজ বেশি পরিমাণে ড্রপ করতেছে। তো আমরা নর্মালি চাবো যে ইনপুটে আমরা যে পরিমাণ ভোল্টেজটা দিই সেটাই যেন আউটপুটে পাই। সো আমরা নর্মালি এটাই চাই। বাট যখন দেখি যে আমার ভোল্টেজ রেগুলেশন বেশি, তার মানে আমি যে পরিমাণ ভোল্টেজ আমি ইনপুট থেকে দিতেছি, ইনপুট থেকে যে পরিমাণ ভোল্টেজ আমি দিতেছি সেম পরিমাণ ভোল্টেজ কিন্তু আমি আউটপুট থেকে পাচ্ছি না, অর্থাৎ ভোল্টেজের পরিমাণ কম পাচ্ছি। তো আমরা তো এটা চাই না। যেমন ধরেন এখানে ইনপুট সাইডের আমি 100 ভোল্ট দিলাম, কিন্তু আউটপুট সাইডে আমার ডিভাইসটা সাপোজ 20 ভোল্ট পাইলো, তার মানে এখন সে লো ভোল্টেজ পাচ্ছে। তো লো ভোল্টেজে নর্মালি আমাদের ফ্যান সার্কিট বা কারেন্ট এগুলো কিন্তু চলে না। সো এই জন্য আমরা চাবো নো লোড অবস্থার যে ভোল্টেজটা আর ফুল লোড অবস্থার ভোল্টেজ যাতে সেম থাকে। নো লোড অবস্থার ভোল্টেজ অর্থাৎ এখানে যদি কোনো লোড না থাকে তাহলে সেই ভোল্টেজটার মান এই ইনপুট সাইডের ভোল্টেজের সমান হয়। বাট এখানে সমস্যা আছে, মাঝখানে একটা ট্রান্সফর্মার থাকার কারণে এই নো লোডটা যখন করেন কনভার্ট করে যখন এই ভোল্টেজটা আনতে হয় অবশ্যই একটা এর রিলেশন আসে। সো এই জন্য আমরা VP/A লিখছি। আর ফুল লোড অবস্থার ভোল্টেজ মানে সেকেন্ডারি সাইডের যে লোডের যে ভোল্টেজটা, তো মানে হচ্ছে এই VS-টা। দেখেন এখানে উপরের চিত্র থেকে বোঝা যাচ্ছে যে এইটা একটা হচ্ছে ভোল্টেজ মানে এই VS-টা। সো ফুল লোড অবস্থার ভোল্টেজ VS লিখছে, দেন পার্সেন্টেজে কনভার্ট করলাম। সো এভাবে আপনি সার্কিটের বেসিক ফর্মুলা দিয়ে ভোল্টেজ রেগুলেশনটা বের করবেন। বাট ভোল্টেজ রেগুলেশন বের করার আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পার ইউনিট সিস্টেমে। সেকেন্ড যে মেথডটা এখানে দেখতে পাচ্ছেন এটা পার ইউনিট মেথড, যেখানে কিনা ফর্মুলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ারের পার ইউনিট তার সাথে রেজিস্ট্যান্সের পাওয়ার ইউনিট প্লাস কস থিটা হোল স্কয়ার, অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু রিঅ্যাক্ট্যান্সের পার ইউনিট গুণ প্লাস সাইন থিটা হোল স্কয়ার। এখানে -1 হবে একটা। সো এখানে -1টা হয়তো কোনো কারণে মিস্টেক হয়েছে, সো -1। বাট সেকেন্ড ইকুয়েশনে এখানে দেখতে পাচ্ছেন যে যদি এই এসপিউর ভ্যালু 1 হয়, অর্থাৎ পার ইউনিটের ভ্যালু যদি 1 চিন্তা করি, তাহলে এই ইকুয়েশনটা আরও সিম্পলিফাই হয়ে যায়। দেখেন RPU লেখা যায় cos থিটা হোল স্কয়ার XPU প্লাস সাইন থিটা হোল স্কয়ার, আর এই দেখেন সেই -1টা চলে এসছে। সো এই ফর্মুলা দিয়ে আপনি যদি ভোল্টেজ রেগুলেশন বের করেন আর প্রথম যে ফর্মুলাটা দিয়ে ভোল্টেজ রেগুলেশন বের করেন, দুটো অভিন্ন থাকবে, অর্থাৎ কোনো পার্থক্য আসবে না। সো আমরা দুই পদ্ধতিতেই কিন্তু ভোল্টেজ রেগুলেশন বের করতে পারবো। সো এটা নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলের ট্রান্সফর্মার প্লেলিস্টে ম্যাথ থাকবে, সেখান থেকে আপনার কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবেন। এখন আমরা পার ইউনিট সিস্টেম মেজারমেন্ট নিয়ে আলোচনা করব। পার ইউনিট সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে অ্যাকচুয়াল ভ্যালুকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হয়। যেমন কোনো একটা ভোল্টেজের পার ইউনিট ভ্যালু যদি বের করতে চান, তাহলে ওর অরিজিনাল যে ভ্যালু ভোল্টেজের তাকে বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। একই রকমভাবে যদি কারেন্টের পার ইউনিট ভ্যালু বের করতে চান, তো কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালুকে কারেন্টের বেস ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। বাট আমি এখানে শুধুমাত্র
ইম্পিডেন্সের ক্ষেত্রে বেস ভ্যালুটা দেখাচ্ছি, ইম্পিডেন্সের ক্ষেত্রে বেস ভ্যালুটা কেমন হবে। তো এটার সহজ ফর্মুলা হচ্ছে v²/s, এটা হচ্ছে জেড বেসের ফর্মুলা। শুরুতেই তো আমার কোশ্চেনে জেড বেজের ভ্যালু দেওয়া থাকবে না, তাহলে আমার যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমি জেড বেজের ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারবো। ফর্মুলাটা হচ্ছে v²/s, ভি হচ্ছে বেজের ভোল্টেজ আর এস হচ্ছে বেজের অ্যাপারেন্ট পাওয়ার। তো এখন শুরুতেই কি এই বেজের ভোল্টেজ এবং অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া থাকবে? নর্মালি কোশ্চেনে গিভেন যে রেটিং দেওয়া থাকে ট্রান্সফর্মার, ওই ট্রান্সফর্মার রেটিংটাকেই আমরা বেজ ভ্যালু হিসেবে চিন্তা করি, ভোল্টেজ আর অ্যাপারেন্ট পাওয়ার। তো এই জিনিসটা আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে চান তাহলে আমার এই ট্রান্সফর্মারের যে প্লে লিস্ট আছে সেখান থেকে আপনি ম্যাথগুলো দিয়ে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবেন। তো যখনই আমার জেড বেসটা বের করবো, অবশ্যই এটা সিঙ্গেল ফেজ ভোল্টেজ, এটা হচ্ছে সিঙ্গেল ফেজের অ্যাপারেন্ট পাওয়ার। আর জেড বেসটা তো যখন বের হয়ে গেছে, এখন যদি জেড পিইউ বের করতে চান তাহলে ফর্মুলা হচ্ছে জেড পিইউ ইজ ইকুয়াল টু, শুরুতেই বলেছি যে কোনো পার ইউনিট ভ্যালু বের করতে গেলে তার অ্যাকচুয়াল ভ্যালু নিতে হবে বাই তার জেড বেস দিয়ে ভাগ করতে হবে। সো এখন দেখেন জেডের অ্যাকচুয়াল ভ্যালু কত সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, আর জেড বেস কত এই যে এই ফর্মুলা দিয়ে আপনি বের করে ফেলছেন। এখন যদি এই দুটো রেশিও নেন, ফাইনালি আপনি জেড পিইউ বের করতে পারবেন। আবার জেড পিইউর সাথে পার্সেন্টেজ ইম্পিডেন্সের একটা সম্পর্ক আছে। সো নর্মালি আমাদের কোশ্চেনে যে পার্সেন্টেজ ইম্পিডেন্সটা দেওয়া থাকে, সাপোজ ধরেন আমার জেড পার্সেন্টেজ দেওয়া থাকলো 5%, তো জেড পার্সেন্টেজ যদি 5% হয় তাহলে জেড পিইউ কত হবে? জাস্ট এই 5কে আপনি 100 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। সো এটা যদি পার ইউনিট ভ্যালু আপনি বের করতে চান জেড পিইউ ইজ ইকুয়াল টু, তাহলে এই 5কে আপনি 100 দিয়ে ভাগ করবেন। সো এভাবে আপনি পার্সেন্ট থেকে ডাইরেক্টলি জেড পিইউ বের করতে পারবেন। অনেক কোশ্চেনে কিন্তু এরকম পার্সেন্টেজ দেওয়া থাকে, বাট আমরা ওটাকে জেড পিইউতে কনভার্ট করে নিব। এখন আসেন ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট। ট্রান্সফরমারের যদি আপনি ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকতে যান, শুরুতেই আপনাকে বেসিক কিছু গ্রাফ দেখে আসতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এটা ট্রান্সফরমারের একটা অরিজিনাল চিত্র। এই চিত্র দিয়ে আমি বোঝাইতে আছি যে অনেকগুলো পাথ বা শিট পরপর প্যারালালি যুক্ত হয়ে ট্রান্সফরমারের কোরটা গঠিত হয়। এই পুরো জিনিসটাকে ট্রান্সফরমারের কোর বলে। এই কোরের দুটো পাশ আছে, একটা হচ্ছে প্রথম পাশ আর একটা হচ্ছে দ্বিতীয় পাশ। প্রথম যে বাহুটা তার সাথে দেখেন কিছু তার কানেক্টেড পেঁচানো অবস্থায় আছে, এটাকে বলা হয় প্রাইমারি কয়েল। আর সেকেন্ডারি পাশে দেখেন আরও কিছু কয়েল পেঁচানো আছে, এটাকে বলা হয় সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের সাথে সোর্স ভোল্টেজ কানেক্টেড আর সেকেন্ডারি কয়েলের সাথে লোডটা কানেক্টেড। প্রাইমারি সাইডের যে ভোল্টেজ সেখান দিয়ে যে কারেন্টটা যাবে, এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট যখন পাস হবে এই কয়েল চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে ফ্যারাডের ফর্মুলা অনুসারে। কারণ আমরা ফ্যারাডের সূত্র অনুসারে জানি কয়েলের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট পাস করে তাহলে এই বদ্ধ কুণ্ডলীর জন্য চারপাশে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুসারে জানি এই ফ্লাক্সটা যদি আবার অন্য কোনো কয়েলকে কাট করে যায়, ভিতর দিয়ে পাস করে যায়, তাহলে এই ফ্লাক্সের পরিবর্তনের জন্য অন্য কয়েল মানে সেকেন্ডারি কয়েলে একটা ভোল্টেজ আবিষ্ট হবে বা ইনডিউসড হবে। তো এই ভোল্টেজটাকে আমরা সেকেন্ডারি ভোল্টেজ বলি। এখানে আরও একটু জিনিস আমি বিস্তারিত বলিনি। এই কয়েলের সাথে আমার যদি বাস্তব জীবনের সার্কিট সম্পর্কে আমি ম্যাচ করাইতে চাই তাহলে ডাইরেক্টলি এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি সাইডের এখানে ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটা আমাকে ভিপি দ্বারা রিপ্রেজেন্টেশন করতেছি। যেহেতু এখানে একটা তার আছে, এই তারটা কপার তার, তো কপার তারের একটা রেজিস্ট্যান্স থাকবে আর রিঅ্যাকট্যান্স থাকবে। যেহেতু তারটা ইন্ডাকটেন্স নির্দেশও করে আবার রেজিস্ট্যান্সও থাকে, সো এজন্য এই রিপ্রেজেন্টেশনটা করার জন্য আরপি এবং যে এক্সপি এটা দ্বারা রিপ্রেজেন্ট আমরা দেখাইলাম। এরপর দেখতে পাচ্ছেন যে কোরের একটা অংশ থাকে, এই কোরের অংশের জন্য এখানে প্যারালাল দুটো ব্রাঞ্চ চলে আসতেছে। এই প্যারালাল ব্রাঞ্চ দিয়ে কি মিন করে? এই প্যারালাল ব্রাঞ্চটা দিয়ে মিন করে যে এই কোরের ভিতরে একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাকটেন্স থাকবে। তো রেজিস্ট্যান্সটাকে বলছি কোরের আরসি এবং
এই ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য একটা ইন্ডাকট্যান্স থাকবে, সেটাকে বলছি এক্সএম। কোরের রেজিস্ট্যান্স এবং এই রিঅ্যাকট্যান্সের জন্য আরসি এবং এক্সএম আমরা পাইলাম, পরস্পরকে প্যারালাল অবস্থায় থাকবে। এরপরে দেখেন সেকেন্ড পার্টটাকে আমার রিপ্রেজেন্টেশন করতে গেলে জাস্ট আমি সেকেন্ড পোর্শনে আসব এবং ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অর্থাৎ প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড বোঝানোর জন্য এখানে একটা ট্রান্সফরমারের মতো সিম্বল আঁকছি, যে বোঝাইতে আছে যে এটা প্রথম কয়েলের জন্য এই কয়েল, সেকেন্ডারি কয়েলের জন্য এখানে একটা কয়েল। এখন সেকেন্ডারি পোর্শনও ঠিক তার আছে, কপারের তার। এই কপারের তারের জন্য এখানেও সেকেন্ডারি সাইডের একটা রেজিস্ট্যান্স থাকবে, রিঅ্যাকট্যান্স থাকবে, সেই জিনিসটা আমি এখানে লিখছি। আর এখানে একটা লোড আছে অর্থাৎ লোড টার্মিনাল, আমি লোড টার্মিনালটা দেখাচ্ছি যে বাট ওপেন দেখাচ্ছি, কারণ যেহেতু আমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকছি। সো আশা করি বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যাল যে ট্রান্সফরমারের সাথে আমাদের বাস্তব জীবনে ইকুইভ্যালেন্ট সার্কিটটা কীভাবে আঁকলাম, কারণ এই ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে আমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা লাগতে পারবে। দেন আমার 3 নম্বর যেটা ফর্মুলা হচ্ছে, এই ট্রান্সফরমার থেকে বিভিন্ন ডাটাগুলো আমি কিভাবে বের করতে পারবো। তো ডাটাগুলো বের করার জন্য আমরা শুরুতেই আগে জানি ট্রান্সফরমারের এই টোটাল সার্কিটের মধ্যে কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, সেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স বের করার জন্য দেখেন এখানে প্রাইমারি সাইডের একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে সেকেন্ডারি সাইডের একটা রেজিস্ট্যান্স আছে। প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স আরপি আর সেকেন্ডারি সাইডের তো রেজিস্ট্যান্স, তো দুটো তো আরপি প্লাস আরএস করা যাবে না, কারণ মাঝখানে একটা ট্রান্সফরমার আছে, তাহলে যে কোনো এক পাশের রেজিস্ট্যান্সটাকে নিতে হবে। আমি যদি এখন আরএস রেজিস্ট্যান্সটাকে এই পাশে নিয়ে আসি এখানে, তাহলে জাস্ট এই আরএস এর সাথে এই স্কোয়ার গুণ দিতে হবে, কারণ শুরুতেই আমি ফর্মুলাই বলেছি। তো এই রেজিস্ট্যান্স আর এইটা যখন এই পাশে আনলাম, এই দুটো যোগফলকে আমরা এভাবে লিখতে পারি। সিমিলারলি যদি জে এক্সটাকে এই পাশে আনার পরে এই এক্সপির সাথে এই জে এক্সটা যদি আমি যোগ করি, এভাবে লিখতে পারি, দেখেন এক্সপি। আর সেকেন্ডারি রিঅ্যাকট্যান্সটাকে যখন প্রাইমারি সাইডে রিফার্ট করলাম, তখন এই স্কোয়ার দিয়ে গুণ দেওয়ার পরে এক্সএস আসলো। তো এটা হলো ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স এই দুটো যোগফল কিন্তু ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স হবে। যদি আমি এখন উল্টা কাজটা করি, যে প্রাইমারি সাইড থেকে সব ডাটাগুলোকে সেকেন্ডারি সাইডে নিব, তো এই রেজিস্ট্যান্সটাকে আরপি, এটাকে যদি সেকেন্ডারি সাইডে রিফার্ট করি, তাহলে সেকেন্ডারি সাইডে আমরা এখন আসি আরএস প্লাস, আর যে রেজিস্ট্যান্সটাকে রিফার করছে সেকেন্ডারি পাশে আরপি, সেটাকে এই স্কোয়ার দিয়ে ভাগ হবে, কারণ আমরা সেকেন্ডারি সাইডে রিফার্ট করলে এই স্কোয়ার দিয়ে ভাগ হয়, আর প্রাইমারি সাইডে রিফার্ট করলে এই স্কোয়ার দিয়ে গুণ হয়, এটা আমাদের জানার কথা। সো এই জন্য আমরা ফর্মুলাটা এটা লিখছি। সিমিলার প্রসিডিউর আপনি যদি এই এক্সপিকে এক্সএসের এই পাশে নিয়ে যেতে চান, এক্সপিকে এই স্কোয়ার দিয়ে ভাগ করে তারপর এক্সএসের যোগ করতে হবে। তো দুটো হচ্ছে দুই ধরনের রিপ্রেজেন্টেশন। দেন আমাদের এখন কাজ হচ্ছে ট্রান্সফরমারটা চেক করা। অনেক সময় হয় না, বাজার থেকে ট্রান্সফরমার কিনে আনে অথবা বিভিন্ন দেশ থেকে ট্রান্সফরমার কিনে আনে, দেন ট্রান্সফরমারটা ঠিক আছে কিনা সেটা চেক করে। তো ট্রান্সফরমারটাকে চেক করার জন্য দুই ধরনের টেস্ট আছে নর্মালি, একটা হচ্ছে ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে শর্ট সার্কিট টেস্ট। ওপেন সার্কিট টেস্টের সময় সেকেন্ডারি টার্মিনালটা ওপেন থাকে, আর শর্ট সার্কিট টেস্টের সময় সেকেন্ডারি টার্মিনাল শর্ট থাকে। সেকেন্ডারি টার্মিনালটা ওপেন থাকার ফলে আপনি সেখান থেকে আরসি এবং এক্সএমটা মেজার করতে পারবেন। আরসি হচ্ছে কোরের রেজিস্ট্যান্স এবং এক্সএম হচ্ছে ম্যাগনেটাইজিং রিঅ্যাকট্যান্স। আর শর্ট সার্কিট এই টেস্ট থেকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স বের করা যাবে, অর্থাৎ এতক্ষণ ধরে যা আমরা আরসি, এক্সএম, আর ইকুইভ্যালেন্ট, এক্স ইকুইভ্যালেন্টের কথা বললাম, সেই জিনিসটা মিন করতেছি। এখন আরও বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। ওপেন সার্কিট টেস্টে দেখতেই পাচ্ছেন আমাদের ট্রান্সফরমারের এটা ইকুইভ্যালেন্ট সার্কিট। জাস্ট ওপেন সার্কিট মানে হচ্ছে লোডটাকে ওপেন করে দেবো, অর্থাৎ এখানে কোনো লোড নিব না। সো এজন্যই আমরা ওপেন সার্কিট টেস্টে আরেক নাম দিতে পারি যে নো লোড টেস্ট। তো যেহেতু এই নো লোড টেস্টের মধ্যে সেকেন্ডারি পার্ট দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে প্রাইমারি সাইডের এই পাশ দিয়েও কোনো কারেন্ট যাবে না, কারণ এই কারেন্টটা তো আসলে তৈরি হয় এই প্রাইমারি সাইডে এই কারেন্টের জন্য। এই কয়েলের মধ্যে যে কারেন্টটা যাবে তার আবিষ্ট ভোল্টেজের কারণে এই কারেন্টটা তৈরি হবে। যেহেতু এই কারেন্ট নাই, এই কারেন্টটাও নাই, সো এই ব্রাঞ্চের মধ্যে এখন কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে ইনপুট সাইডের টোটাল কারেন্টটা এখন দেখেন এই প্যারালাল ব্রাঞ্চতে যাবে। সো এই জন্য ওপেন সার্কিটের জন্য শুধুমাত্র প্যারালাল ব্রাঞ্চটা এক্সিস্ট করে।
আর প্যারালাল ব্রাঞ্চটা এক্সিস্ট করে বলেই কিন্তু আরসি এবং এক্সএম এখান থেকে বের করতে পারবেন। এখন বলেন তো এই টোটাল সার্কিটের অ্যাডমিটাইজিং রিঅ্যাকট্যান্সটা কত? অ্যাডমিটাইজিং রিঅ্যাকট্যান্সটা নর্মালি ইম্পিডেন্সের অপোজিট হয়। সো ওয়াই ইজ ইকুয়াল টু 1/z লিখতে পারি। তাহলে এই টোটাল সার্কিটের ওয়াইটা হবে এই রেজিস্ট্যান্সের জন্য একটা অ্যাডমিটাইজিং রিঅ্যাকট্যান্স ওয়াই অফ সি এবং এই এক্সএম এর জন্য ওয়াই অফ এম, এই দুটো যোগফল। সো টোটাল ওয়াই, ফুল সার্কিটের টোটাল ওয়াই, এই দুটো কম্পোনেন্টের ওয়াই সির যোগফল। এখন ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আমরা তো নর্মালি জানি জেড ইজ ইকুয়াল টু ভি বাই আই। সো ওয়াই এর সাথে জেড এর রিলেশন যেহেতু বিপরীত, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? আই বাই ভি। দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু আই বাই ভি। এখন এই আই হচ্ছে ওপেন সার্কিটের কারেন্ট আর ওপেন সার্কিটের ভোল্টেজ। ওপেন সার্কিটের কারেন্ট নর্মালি হচ্ছে, দেখেন এই যে সোর্স দিয়ে যে কারেন্টটা এই দিক দিয়ে আছে এটাকে বলছি আইওসি, আর ভিওসি এই যে ওপেন সার্কিটের যে ভোল্টেজ সেটা কিভাবে পাচ্ছি? এই যে ওপেন সার্কিটের ভোল্টেজ এখান থেকে পাচ্ছি ভিওসি। আর অ্যাঙ্গেলটা অবশ্যই নেগেটিভ মাইনাস থেটা নিতে হবে, কারণ ওয়াইয়ের জন্য মাইনাস থেটা বলি আর জেডের জন্য প্লাস থেটা। আর ওয়াই অফ সি এটা মনে হচ্ছে এই কোরের জন্য যে অ্যাডমিটেন্স, তো এটা হবে 1/RC। তো 1/RC কেন? কারণ এখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, কোনো রিঅ্যাকট্যান্স নাই। সো এই জন্য 1/RC লিখছে, শুধু রিয়াল পার্টটা থাকতেছে। আর এই পোর্শনের জন্য ওয়াই অফ এমটা হবে 1/JXM, কারণ শুধুমাত্র JXM পার্টটা আছে আমরা যদি এই ফর্মুলা অনুসরণ করি। সো এখন জাস্ট পাঁচটা অদল বদল করলাম। নিচে যেহেতু যে টার্মটা আছে, আমরা যদি এটাকে উপরে নিয়ে যেতে চাই, উপর নিচকে জে দ্বারা গুণ করলে মাইনাস যে টার্মটা আসলো 1/XM, এবং এখান থেকে আপনি আরসি এবং এক্সএম বের করে নিতে পারবেন। সো এই আরসি এবং এক্সএম কীভাবে বের করবেন, এটার জন্য আমার ইউটিউব প্লেলিস্টে ট্রান্সফরমারের ম্যাথগুলো আছে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবেন এবং থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল ভ্যালুর সাথে ম্যাচ করায়ে আপনি আপনার নলেজটা বিল্ড আপ করতে পারবেন। এখন আমরা শর্ট সার্কিট টেস্ট দেখব। ট্রান্সফরমার এখানে শর্ট সার্কিট টেস্ট, তার মানে হচ্ছে লোড সাইডটা এখন শর্ট করে দিবে, আর ওপেন সার্কিটের লোড সাইডটা ওপেন করে দিয়েছিল। তো যখনই লোড সাইডটা শর্ট করে দিবে, তার মানে এই সেকেন্ডারি সাইড দিয়ে প্রচুর পরিমাণ কারেন্ট যাচ্ছে, আর এই কারেন্টটা নর্মালি আসে এই ব্রাঞ্চের জন্য, কারণ প্রাইমারি সাইডের এই কয়েলের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে তার একটা ইফেক্টের জন্য এই পাশে ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজের জন্য কারেন্ট। সো এই পাশে কারেন্টটা যাওয়া মনে হচ্ছে এই ফুল সার্কিটটার এই পাশে কারেন্ট যাচ্ছে, আমি এখানে এইভাবে দেখাইছি। তার মানে দেখেন প্যারালাল ব্রাঞ্চতে কিন্তু এই পাশে এখন কোনো কারেন্ট যাচ্ছে না, মোটামুটি সব কারেন্টটা এই পাশে চলে আসছে, যেহেতু এটা শর্ট, কারণ রেজিস্ট্যান্স যে পাতে কম হবে সেই পাত দিয়েই তো কারেন্ট যাবে। এজন্য শর্ট সার্কিটের জন্য প্যারালাল ব্রাঞ্চটা বাদ হয়ে গেল, শুধুমাত্র সিরিজ আকারে এই রেজিস্ট্যান্সগুলো আমি এখানে লিখে দেখাচ্ছি। তাহলে সার্কিটের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর ইকুয়াল আর এক্স ইকুইভ্যালেন্ট, এটা আমি এখানে লিখে দেখালাম। তো এই সার্কিট থেকে টোটাল ইম্পিডেন্স যে জেড, সেটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আর ইকুইভ্যালেন্ট প্লাস জে এক্স ইকুইভ্যালেন্ট। আর জেড ইজ ইকুয়াল টু শুরুতেই তো একটু আগে বলে আসলাম ভি বাই আই, সো ভি বাই আই লিখছি। যেহেতু এটা শর্ট সার্কিট টেস্ট, সেহেতু আমরা ইনপুট টার্মিনালের যে ভোল্টেজটা সেটা হচ্ছে শর্ট সার্কিটের যে ভোল্টেজ, আর এই সার্কিটের মধ্যে যে কারেন্ট আছে সেটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট। আর জেডের জন্য অ্যাঙ্গেল হচ্ছে পজিটিভ থেটা, আর ওয়ের জন্য কিন্তু অ্যাঙ্গেল নেগেটিভ থেটা, সেটা এখানেই দেখতে পাচ্ছেন বা এখানেই দেখতে পাচ্ছেন। এখন শুরুতেই হচ্ছে এই টেস্টগুলো কিভাবে করা হয়। নর্মালি শর্ট সার্কিট টেস্ট বলেন আর ওপেন সার্কিট টেস্ট বলেন, টার্মিনালগুলো এভাবে কানেক্ট করে দেন এখান থেকে আস্তে আস্তে ভোল্টেজ বাড়াইতে থাকে, ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্টগুলো ক্যালকুলেট করে রেটেড ভোল্টেজ পরিমাণ ভোল্টেজটাকে ইনক্রিজ করে দেন কারেন্ট তখন কত হয়, তখন এই আইএসসি বের করে ভিএসসি বের করে, সিমিলার প্রসিডিউরে ভিওসি আইএসসি বের করে। সো এভাবেই আপনি শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট থেকে এই প্যারামিটারগুলো বের করে ফেলতে পারবেন। আর আরও একটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই অ্যাঙ্গেল থেটা কিভাবে আপনি বের করবেন। সেম প্রসিডিউর, যে যদি আপনি শর্ট সার্কিট টেস্টের জন্য ভোল্টেজ জানেন, কারেন্ট জানেন আর পাওয়ার জানেন, তাহলে পাওয়ারের ফর্মুলা পি ইজ ইকুয়াল টু ভিআই কস থেটা। এই ফর্মুলা অনুসারে ভি এবং আই এর ভ্যালু যেহেতু জানেন, সেখান থেকে থেটার ভ্যালু বের করতে পারবেন।
আর ওপেন সার্কিট ভোল্টেজের জন্য যদি আপনি থেটা বের করতে চান, ঠিক একই রকম প্রসিডিউর, যেহেতু আপনি আইওসি জানেন, ভিওসি জানেন, আর পাওয়ার ওপেন সার্কিট টেস্টের যে পাওয়ার জানেন, সেখান থেকে আপনি এই ফর্মুলা ইউজ করে থেটা বের করতে পারবেন। এই থেটাগুলো দিয়ে কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ট্রান্সফরমারের কোনো ম্যাথে সমস্যা হইলে অবশ্যই আপনি আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো থেকে আপনার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল মিলিয়ে আপনার নলেজটাকে আপনি আরও শার্প করে নিতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব, আপনি সাথে সাথে ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।